নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আজ আমি আপনাদের পড়ে শোনাবো লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের বিখ্যাত লিটল হাউস সিরিজের প্রথম গল্প লিটল হাউস ইন দ্য বিগ উডস। এই সিরিজে টোটাল 9টা বই আছে। এই বইগুলির গল্প লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের নিজের জীবনের এবং ফার্মার বয়টি হলো তার স্বামী আলমানজো ওয়াইল্ডারের জীবনের গল্পকে ভিত্তি করে। গল্পগুলোকে যদি আমি সিরিজ ওয়াইজ বলি তাহলে প্রথমটা হচ্ছে লিটল হাউস ইন দ্য বিগ উডস, দ্বিতীয়টা আসছে ফার্মার বয়, থার্ড লিটল হাউস অন দ্য প্রেরি, তারপরে অন দ্য ব্যাঙ্কস অফ প্লাম লেক, নেক্সট থাকছে বাই দ্য সোর্স অফ সিলভার লেক, তারপরে দ্য লং উইন্টার, লিটল হাউস অন দ্য প্রেরি, দিস হ্যাপি গোল্ডেন ইয়ার্স, আর লাস্টেরটা হচ্ছে দ্য ফার্স্ট 4 ইয়ার্স। এই বইগুলি উনি সিরিয়ালি লিখেছিলেন। টোটাল 9টা বই। প্রথম 8টি বইয়ের অনুবাদ নেওয়া হয়েছে সেবা প্রকাশনী থেকে প্রকাশিত কাজী আনোয়ার হোসেনের অনুবাদ। আমরা আজকে তাহলে পড়ে শোনাচ্ছি লিটল হাউস ইন দ্য বিগ উডসের প্রথম পর্ব। প্রায় 100 বছর আগের কথা। আমেরিকার উইসকনসিন অঞ্চলে বিগ উডস নামে এক মস্ত গহীন জঙ্গলে গাছের গুঁড়ি দিয়ে তৈরি ছোট্ট একটা বাড়িতে বাস করত ছোট্ট মেয়ে লরা। বাড়িটার চারিদিকে শুধু গাছ আর গাছ, যেদিকে তাকাও সেদিকেই গাছ। উত্তর দিকে সারা দিন বা সারা সপ্তাহ কিংবা সারা মাস যদি হাঁটো তবুও শেষ হবে না জঙ্গল। বাড়িটার আশেপাশে আর কোনো বাড়িঘর নেই, মানুষজনও নেই, নেই রাস্তাঘাট, শুধু হরেক রকমের গাছ আর বন্য জানোয়ারের মেলা। নেকড়ে, ভালুক আর মস্ত বড় বড় প্যান্থার আছে এই জঙ্গলে। ঝর্ণাগুলোও রয়েছে খটাস, বেজি আর ভোঁদর। পাহাড়ের আনাচে কানাচে থাকে শেয়ালের দল, হরিণ চড়ে বেড়ায় যত্রতত্র। বাড়িটির ডানে বাঁয়ে কয়েকশো মাইল দূরে দূরে জঙ্গলের ধার ঘেঁষে শুধু অল্প কয়েকটি ঘর, লরাদের আত্মীয় স্বজনরাই থাকে সেখানে। বাবা, মা, বড় বোন মেরি, ছোট্ট বোন ক্যারি, একটা বিড়াল ব্ল্যাক সুজন আর একটা বুলডগ জ্যাক, এই নিয়ে লরাদের সংসার। অনেক রাতে ঘুম ভেঙে গেলে কান পেতে শোনে লরা গাছের ফিসফিস কথাবার্তা। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসে নেকড়ে বাঘের টানা লম্বা ডাক। তারপর অনেক কাছে এসে আবার ডেকে ওঠে ওটা। ডাকটা ভয় ধরিয়ে দেয় ছোট্ট লরার মনে। ও জানে নেকড়েরা ছোট্ট মেয়েদের পেলে ধরে নিয়ে খেয়ে ফেলে। নেকড়ের ডাক শুনে বুক কাঁপে ওর, যদিও জানে বাড়ির ভেতর ঢুকবার উপায় নেই কোনো নেকড়ের, কারণ দরজার উপর দেয়ালে ঝোলানো রয়েছে বাবার বন্দুকটা, আর দরজার এপাশে পাহারা দিচ্ছে ওদের বিশ্বস্ত বুলডগ জ্যাক। ঘুমিয়ে পড়ো লরা, বাবা বলে ওপাশ থেকে। জ্যাককে ডিঙিয়ে কোনো নেকড়ের সাধ্য নেই যে ভেতরে ঢুকে। গুটিসুটি মেরে চাদরটা আরেকটু টেনে নেয় লরা। মেরির গা ঘেঁষে ঘুমিয়ে পড়ে আবার। এক রাতে ও ভয় পাচ্ছে দেখে বাবা ওকে কোলে নিয়ে জানলার পাশে দাঁড়ালো। চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পেল ওরা দুটো নেকড়ে বাঘ বসে আছে বাড়ির সামনে, বড় সড়ো রোমশ কুকুরের মতন দেখতে। উজ্জ্বল চাঁদের দিকে নাক তুলে লম্বা ডাক ছাড়ল ওরা। দরজার সামনে পায়চারি করছে জ্যাক, নিচু গলায় চাপা গর্জন ছেড়ে ধমক দিচ্ছে ওদের। পিঠের রোম দাঁড়িয়ে আছে জ্যাকের, দাঁত বেরিয়ে পড়েছে রাগে। বাড়ির চারপাশে কয়েক পাক ঘুরল নেকড়ে দুটো, হাঁক ছাড়ল, কিন্তু ভেতরে ঢুকবার পথ না পেয়ে শেষকালে চলে গেল অন্যদিকে। লরাকে বিছানায় পৌঁছে দিয়ে বাবা চলে গেল শুতে। গাছের গুঁড়ি সাজিয়ে তৈরি করা লগ হাউসটা যেমন মজবুত তেমনই আরামপ্রদ। বর্ষাকালে পানি বা শীতকালে তুষার ঢুকতে পারে না ভেতরে। উপরতলাটা চমৎকার এবং প্রশস্ত চিলেকোঠাটাও আছে এখানে। বৃষ্টির দিনেও ওখানে ছাতের উপর টাপুর টুপুর আওয়াজের মধ্যে বসে খেলতে খুব মজা। নিচতলায় ছোট্ট একটা বেডরুম আর বড় সড়ো একটা লিভিং রুম রয়েছে। শোবার ঘরে
কাঠের খড়খড়ি লাগানো একটা জানলা, আর বড় ঘরটা কাঁচ বসানো দুটি জানলা রয়েছে। ও ঘরে দরজা দুটো, একটা সামনের দিকে, অপরটা পেছনের দিকে। বাড়ির চারপাশ থেকে শক্ত বেড়া দিয়ে ঘেরা, যাতে ভাল্লুক বা হরিণ এদিকে আসতে না পারে। সামনের প্রাঙ্গণে বিশাল দুটো ওক গাছ আছে। একদিন সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে চেয়ে লরা দেখলে দুটি গাছে দুটো ডাল থেকে ঝুলছে একটা একটা করে হরিণ। গত রাতে বাবা বন্দুক দিয়ে শিকার করেছে ওগুলো, গাছে ঝুলিয়ে রেখেছে যাতে নেকড়েরা খেয়ে ফেলতে না পারে। ঘুমিয়েছিল বলে কিছুই জানে না লরা। সেদিন দুপুরে হরিণের তাজা মাংস দিয়ে মজা করে ডিনার খেলো বাবা, মা আর মেরি আর লরা। কিন্তু বেশিরভাগ মাংসই লবণ মাখিয়ে ধোঁয়ায় সেকে রেখে দেওয়া হলো শীতকালে খাওয়া হবে বলে। শীতে শিকার বলতে গেলে মেলেই না, অসম্ভব তুষার পড়ে এই অঞ্চলে। বাড়িটা প্রায় চাপা পড়ে যায় তুষারে। লেক আর ঝর্ণাগুলো ঢাকা পড়ে বরফে। ভালুকগুলো নিজেদের আস্তানায় ঘুমিয়ে পড়ে গোটা শীতকাল। কাঠবেড়ালিগুলো নিজের নিজের ল্যাজ নাক গুজে গুটিসুটি মেরে শুয়ে থাকে গাছের খোরেলে ওদের বাসায়। যা দু চারটে হরিণ বা খরগোশ দেখা যায়, সেগুলো খাবারের অভাবে এতই হাড় ঝিরঝিরে হয়ে থাকে যে বাবা কিছুতেই মারে না ওদের। সারাদিন ঘুরে ফিরে শিকার না পেয়ে প্রায় খালি হাতে ফিরে আসে বাবা শীতকালে। তাই শীতের আগেই ওরা যত বেশি সম্ভব খাবার সংগ্রহ করে জমিয়ে রাখে। একদিন আধার থাকতে ঘুম থেকে উঠে ওয়াগানে ঘোড়া জুতে নিয়ে বেরিয়ে গেল বাবা। ফিরল সেই সন্ধ্যার পর। দেখা গেল এক গাড়ি ভর্তি মাছ ধরে এনেছে লেক পেরপিন থেকে। কোনটা লড়া সমান লম্বা। আবার পরদিন তাজা মাছ ভাজা দিয়ে মজা করে ডিনার খেলো ওরা। বাকি সব মাছ কেটে লবণ দিয়ে ব্যারেলে ঠেসে রাখা হলো শীতকালে খাওয়ার জন্য। আবার বাবার শুয়োরটা এতদিন ছাড়া ছিল জঙ্গলে। ওক গাছের ফুল, বাদাম আর শিকড় বাকড় খেয়ে খুব মোটা তাজা হয়েছে ওটা। এবার এটাকে ধরে খাঁচায় ভরে রাখলো বাবা। আর একটু শীত পড়লে কেটে ওটার মাংস বরফে জমিয়ে রাখা হবে। একদিন গভীর রাতে ঘুম ভেঙে গেল লড়ার শুয়োরের চেঁচামেচিতে। এক লাফে বিছানা ছেড়ে নেমে দরজার উপর থেকে বন্দুকটা নিয়ে ও দৌড়ে বেরিয়ে গেল। দেখলো বাবা। একটু পরেই গুলির শব্দ শুনল লড়া। একবার, দুবার। বাবা ফিরে আসতেই শোনা গেল গল্পটা। বাবা বেরিয়েই দেখে মস্ত কালো এক ভাল্লুক দাঁড়িয়ে রয়েছে শুয়োরের খাঁচার কাছে। ফাঁক দিয়ে হাত গলিয়ে ধরবার চেষ্টা করছে ওটাকে। আর প্রাণ ভয়ে চিৎকার আর ছুটোছুটি করছে শুয়োরটা। বন্দুক তুলেই গুলি করলো বাবা, কিন্তু তারার আলো ভালো করে লক্ষ্য স্থির রাখতে তখন পারেনি। এক দৌড়ে জঙ্গলে পালিয়ে গেল ভাল্লুকটা। দ্বিতীয় গুলিটাও ওটার ধার কাছ দিয়ে চলে গেল। লড়ার খুব দুঃখ হলো ভাল্লুকটা মারা না পড়ায়। ভাল্লুকের মাংস ওর খুব প্রিয়। যাক, শুয়োরের মাংসটা তো রক্ষা করা গেছে, বাবা মুচকি হেসে বললেন। বাড়ির পেছনের তরকারি বাগানে প্রায় রাতেই হামলা চালায় হরিণের দল। লাফিয়ে বেড়া ডিঙিয়ে ঢুকে পড়ে ওরা, কিন্তু জ্যাকের তাড়া খেয়ে তরি তরকারি নষ্ট করার আগেই আবার লাফ দিয়ে বেরিয়ে যেতে হয় ওদের। সকালে উঠে ছোট ছোট খুঁড়ের দাগ দেখা যায় গাজর আর বাঁধাকপির বাগানে। তুষার শুরু হওয়ার কয়েকদিন আগেই আলু, গাজর, বিট, শালগম আর বাঁধাকপি তুলে ভরে ফেলা হলো তলকুঠুরি। পেঁয়াজ আর পাকা মরিচ ঝুলিয়ে রাখা হলো চিলেকোঠায়। লাউ আর কুমড়োগুলোকে গাদা করে রাখা হলো চিলেকোঠার এক কোণে। ভাড়ার ঘরে লবণ দেওয়া মাছের ব্যারেল আর হলুদ পানি রাখা আছে থরে থরে। একদিন শুয়োরটাকে জবাইয়ে সাহায্য করতে এলো আঙ্কেল হেনরি। মস্ত একটা কুড়াইয়ে পানি যখন ফুটতে আরম্ভ করলো, তখন বাবা আর কাকাকে শুয়োরের খাঁচার দিকে এগোতে দেখেই দৌড়ে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল লড়া। দুই কান ঢেকে রাখলো দুই হাতে। শুয়োরটার মারণ চিৎকার আর কাতরানি কিছুতেই শুনতে চায় না ও। শুয়োরটা কেটে কুটে দিয়ে ডিনার খেয়ে চলে গেলেন আঙ্কেল হেনরি। বাবা গেল জঙ্গলে ফাঁদ পাততে। শীত এসে গেছে, বাইরে বেশ ঠান্ডা, তাই মেরি আর লড়া ঘরেই খেলতে হচ্ছে তাদের।
বাইরের সব গাছ থেকে ঝুরঝুর করে ঝরে পড়ছে হলুদ পাতা। খেলার জন্য চিলেকোঠাটাই ওদের সবচেয়ে বেশি পছন্দ। মস্ত কুমড়োগুলো চেয়ার টেবিল হিসেবে চমৎকার। পেঁয়াজ, মরিচ আর গরম মশলার ধুলোটে ঝালঝাল গন্ধ ম ম করে ওখানে। মেরি লড়ার চেয়ে বড়। নেটি নামে একটা কাপড়ের পুতুল আছে ওর। লড়ার আছে রুমালে জড়ানো একটা দানা ছড়ানো ভুট্টার খোসা। ও ওটার নাম রেখেছে সুজন। ও যে শুধুই একটা ভুট্টার খোসা, এই জন্য কোনো অবস্থাতেই সুজনকে কোনো দোষই দেওয়া যায় না। তাই আদর ভালোবাসা নেটির চেয়ে কোনো অংশে কম পায় না সুজন। মেরি মাঝে মাঝে লড়ার কোলে দেয় নেটিকে, কিন্তু লড়া শুধু তখনই ওকে কোলে নেয় যখন সুজন অন্যদিকে তাকিয়ে আছে। সন্ধ্যাটা চমৎকার কাটে ওদের। ট্যাপগুলো সেট করে চুলোর কাছে নিয়ে আসে বাবা। আগুনের ধারে বসে কবজাগুলোর গ্রিল দেয়, ঘষে মেজে পরিষ্কার করে। ছোট মাঝারি বড় সব রকম ফাঁদই পাতা আছে বাবার জঙ্গলে। ভালুক দরবার ফাঁদে পা পড়লে যে কোনো মানুষের হাড় ভেঙে যাবে পায়ের। ট্র্যাপগুলোয় তেল পানি দিতে দিতে নানা রকম মজার মজার গল্প করে বাবা লড়া আর মেরিকে। কাজ শেষ হয়ে গেলে বেহালাটায় সুর বাঁধে বাবা। তারপর অপূর্ব সুন্দর সব গান শোনায়। দারুণ গলা বাবার। দরজা, জানলা আর চৌকাঠের ফাঁক ফোকরে কাঠ ঠেসে এমনভাবে বন্ধ করা হয়েছে যে সামান্যতম ঠান্ডাও আর ভেতরে ঢুকতে পারে না। কিন্তু ব্ল্যাক সুজন মানে ওদের বেড়ালটা যখন খুশি ঢুকতে আর বেরোতে পারে। সামনেই দরজার নিচের দিকে ওর জন্য ক্যাট হোল তৈরি করা আছে, যে ঢুকলে বা বেরোলে আপনি বন্ধ হয়ে যায় ক্যাট হোলের দরজাটা। দেখতে দেখতে তীব্র শীত এসে গেল। রোজ সকালে বন্দুক আর জানোয়ার ধরবার ফাঁদগুলো নিয়ে বেরিয়ে পড়ে বাবা। ডেরায় আশ্রয় নেওয়ার আগেই একটা মোটা তাজা ভালুক মারতে চায় বাবা। এত সকালে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো বাবা। স্লেডে ঘোড়া জুতে নিয়ে তাড়াহুড়ো করে চলে গেল আবার। যখন ফিরে এলো দূর থেকে দেখা গেল মস্ত এক ভালুক মেরে এনেছে। লাফালাফি শুরু হয়ে গেল মেরি আর লড়ার। লাফাচ্ছে, হাততালি দিচ্ছে আর তারস্বরে চেঁচাচ্ছে। কাছে আসতেই সবাই দেখলো শুধু ভালুক না, একটা মোটা সোটা শুয়োরও আছে সঙ্গে। হাতে বেয়ার ট্র্যাপ আর কাঁধে বন্দুক নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল বাবা। হঠাৎ তুষারে ছাওয়া বড় একটা পাইন গাছের পেছনে দেখতে পেল ভালুকটাকে। সবে শুয়োরটাকে মেরে দুই হাতে তুলে মুখের কাছে এনেছে খাবে বলে। এক মুহূর্ত দেরি না করে গুলি করলো বাবা। শুয়োরটা কার বা কোত্থেকে এসেছে জানার উপায় নেই, তাই নিয়ে এলাম। গল্প শেষ করলো বাবা। মাংসের আর অভাব হবে না বহুদিন পর্যন্ত। সন্ধ্যার দিকে সব কাজ শেষ হলে মা বসে যায় দুই মেয়ের জন্য কাগজের পুতুল তৈরি করতে। দুপাশ থেকে হুমড়ি খেয়ে পড়ে দেখে ওরা দুজন। শক্ত সাদা কাগজ কেটে পুতুলের আকৃতি বের করে মা প্রথমে, তারপর পেন্সিল দিয়ে নাক, চোখ, ঠোঁট আঁকে। রঙিন কাগজ থেকে একপর কেটে বের করে জামা, টুপি, লেস, ফিতে। এগুলো জায়গা মতন সেটে যার যার পুতুল সুন্দর করে সাজাবার দায়িত্ব হচ্ছে মেরি আর লড়ার। এই সব মজার খেলা নিয়ে মেতে থাকে ওরা সন্ধ্যার সময়। কিন্তু আসল মজা তো তখনই হয় যখন বাবা ফেরে। ঘরে ফিরে প্রথমেই বাবা দরজার উপরের দেয়ালে ঝুলিয়ে রাখে বন্দুকটা। কোট, টুপি, দস্তানা খুলে হাঁক ছাড়ে, আমার আধ বোতল মিষ্টি সাইডারটা কই রে? লড়া বেশি ছোট বলে ওকে এই নামে ডাকে বাবা। দৌড়ে এসে কে কার আগে বাবার হাঁটুতে চড়ে বসবে তার প্রতিযোগিতা লেগে যায় দুই বোনের মধ্যে। বাবা যতক্ষণ চুলোর ধারে গা গরম করে ততক্ষণ নামে ওরা হাঁটু থেকে। খানিকক্ষণ পরে আবার কোট, টুপি, দস্তানা পরে বাবা যায় গরু আর ঘোড়াটাকে খাওয়াতে, দুধ দোয়াতে। ফিরে আসে এক বোঝা কাঠ নিয়ে। সারা রাত ঘর গরম রাখতে হবে, এই জন্য এই কাঠ। সেদিন ফাঁদে কোনো শিকার পড়ে না, কিংবা আগেভাগে শিকার পেয়ে যায়। সেই দিন যত শীঘ্রই পারে ফিরে আসে বাবা মেরি আর লড়ার সঙ্গে খেলা করবে বলে। পাগলা কুকুর খেলাটা ওদের ভারী পছন্দ। দুই হাতের সব কটা আঙুল ঘন তামাটে চুলের মধ্যে ঢুকিয়ে চুলগুলো খাড়া করে তোলে বাবা।
তারপর চাপা রাগী গর্জন ছেড়ে চার হাত পায়ে তাড়া করে মেয়েদের। সারা ঘরময় তাড়িয়ে বেড়ায় লরা আর মেরিকে, কোণঠাসা করবার চেষ্টা করে। ওরাও উল্লসিত চিৎকারে ছেড়ে বাউলি কেটে সরে যায় নাগালের বাইরে। একবার চুলোর পেছনে কাঠ রাখবার বাক্সটার কাছে আটকে ফেলে বাবা ওদের দুজনকে, আর কোনো পালাবার উপায় থাকে না ওদের। এইবার দেখবার মতন হলো বাবার তর্জন গর্জন আর আস্ফালন। চোখ গরম করে এমনই লাফালাফি শুরু করলো যে মনে হলো সত্যিই বুঝি কামড়ে দেবে। ভয়ে কাঠ হয়ে গেল মেরি, নড়তেই পারছে না। কিন্তু বাবা লড়ার দিকে এগোতেই তীক্ষ্ণ এক চিৎকার দিয়ে মেরিকে টেনে নিয়ে এক লাফে বেরিয়ে গেল সে কাঠের বাক্সটা। মুহূর্তের মধ্যেই বাবাতে পরিণত হলো পাগলা কুকুরটা। জল জলে করছে তার নীল চোখ, অবাক হয়ে দেখছে লরাকে। আশ্চর্য, আধ বছর সাইডারের এত শক্তি, তোমার গায়ে দেখছি ফরাসি ঘোড়ার জোর। ওদের এত ভয় দেখাও কেন চার্লস? মা বলল। চোখগুলো দেখো, যেন ঠিকরে বেরিয়ে আসবে। মাথা ঝাঁকিয়ে তাক থেকে বেহালাটা পেরে নিল বাবা। বাজনার সঙ্গে গান ধরল। Yankee Doodle went to town. He wore his striped trousers. He sure he couldn't see the town. There were so many houses. পাগলা কুকুরের কথা ওরা ভুলে গেছে ততক্ষণে। বিশাল অরণ্যে একা দাঁড়িয়ে রয়েছে ছোট্ট বাড়িটা। বাইরে প্রচন্ড শীত, কিন্তু বাড়ির ভেতরটা গরম হয়ে রয়েছে আগুনের আঁচে। সুখী ওরা, বাবা মা মেরি লরা আর ছোট্ট ক্যারির। এক মুহূর্তে সুখের সীমাই নেই। চুলোয় গনগনে আগুন, শীত আর হিংস্র জন্তুরা বাইরে। জ্যাক আর ব্ল্যাক সুসান চোখ মিটমিট করছে আলোর দিকে চেয়ে। মা তার রকিং চেয়ারে দোল খেতে খেতে সেলাই করছে। ঝকঝকে ল্যাম্প ছড়াচ্ছে উজ্জ্বল আলো। ল্যাম্পের নিচের পাত্রে কেরোসিনের সঙ্গে লবণ মেশানো হয়েছে, যাতে কোনোভাবেই বিস্ফোরণ না ঘটে। এমনি এক সময় গল্প শোনায় বাবা। তার আগে মেরি আর লরাকে হাঁটুর ওপর তুলে নিয়ে লম্বা দাড়ি দিয়ে ওদের গলায় সুরসুরি দেয়। ওরা হেসে উঠলে বলে, আজ কিসের গল্প শুনবে? প্যান্থার? বলো বলো, চেঁচিয়ে ওঠে দুবন। তোমরা জানো প্যান্থার আসলে বিরাট এক বুনো বেড়াল, ব্ল্যাক সুসানের মতো। হ্যাঁ, কিন্তু ওর চেয়ে বহু বহু গুণ বড়, তেমনই ভয়ঙ্কর আর হিংস্র। এবার শুরু করা যাক এক প্যান্থার আর তোমাদের দাদার গল্প। দাদাকে চেনে লরা? এই জঙ্গলেই অনেক দূরে থাকে দাদা, মস্ত বড় এক কাঠের বাড়িতে। নড়ে চড়ে আরাম করে বসলো সে বাবার হাঁটুর ওপর। শহরে গিয়েছিল তোমাদের দাদা, ওখান থেকে রওনা হতে দেরি করে ফেলেছে। খুব জোরে ঘোড়া ছুটিয়ে জঙ্গল পর্যন্ত পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। পথ ভালো করে দেখা যায় না। এমনি সময় কাছে প্যান্থারের ডাক শুনে ভড়কে গেল। সঙ্গে তো বন্দুকও নেই। প্যান্থার ডাকে কিভাবে? জিজ্ঞাসা করলো লরা। শুনলে মনে হবে কোনো মেয়ে মানুষের আর্তচিৎকার, বলল বাবা। ঠিক এই রকম বলেই প্যান্থারের ডাক নকল করে এমনই এক চিৎকার দিল বাবা যে চমকে লাফিয়ে উঠল মা। হায় খোদা, করো কি? ভয়ে বাবার বুকের সঙ্গে সেঁটে গেছে মেরি আর লরা। কিন্তু এরকম ভয় পেতে ওরা ভালোই বাসে। এদিকে দাদাকে পিঠে নিয়ে জোর কদমে ছুটলো ঘোড়া, কারণ ওটাও ভয় পেয়েছে। কিন্তু জঙ্গলের মধ্যে প্যান্থারের সঙ্গে দৌড়ে পারবে কেন? এক গাছের ডাল থেকে আর এক গাছের ডালে লাফিয়ে লাফিয়ে ছুটে আসছে ওটা। বোঝা গেল খুবই ক্ষুধার্ত প্যান্থারটা ঘোড়ার সঙ্গে পাল্লা দিয়ে ক্রমেই এগিয়ে আসছে। একবার রাস্তার এপাশ থেকে ডাক দেয়, একবার ওপাশ থেকে। ঘোড়াটাকে আরো জোরে ছোটানোর চেষ্টা করলো এবার দাদা। সামনে ঝুঁকে বসলো, কিন্তু প্রাণপণে দৌড়েও প্যান্থারটাকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারলো না ঘোড়া। ওটার ডাকও এগিয়ে আসছে আরো। এমনি সময় ওপরে চোখ যেতেই দাদা দেখতে পেল ওটাকে। বিশাল এক কালো প্যান্থার। একবার যদি ঘাড়ে লাফিয়ে পড়তে পারে, কয়েক সেকেন্ডেই নোক আর দাঁত দিয়ে ছিঁড়ে ফালা ফালা করে ফেলবে। জান প্রাণ নিয়ে ছুটছে ঘোড়া, যেন বিড়ালের ভয়ে পালাচ্ছে ইঁদুর। এখন আর ডাক ছাড়ছে না প্যান্থার, দেখাও যাচ্ছে না ওটাকে। কিন্তু কোনো সন্দেহ নেই আসছে ওটা।
বাড়ির কাছে এসে পড়লো ঘোড়াটা। হঠাৎ একপাশে তাকিয়ে দেখলো দাদা লাফ দিয়ে যাচ্ছে প্যান্থারটা দেখে নিজেও এক লাফে ঘোড়া থেকে নেমে দৌড়ে দরজার কাছে পৌঁছে গেল। এক ধাক্কায় দরজা খুলে ভেতরে ঢুকেই দড়াম করে লাগিয়ে দিল ওটা দরজা বন্ধ হওয়ার আগের মুহূর্তে পরিষ্কার দেখতে পেল ঘোড়ার পিঠে লাফিয়ে পড়েছে প্যান্থারটা, একটু আগে ঠিক যেই জায়গাটায় বসেছিল তোমাদের দাদা। ভয়ানক এক আর্ত চিৎকার ছেড়ে দৌড় দিল ঘোড়াটা। জঙ্গলের দিকে ছুটছে ঘোড়া, আর ওর পিঠে বসে আছে 4 পায়ের নখ দিয়ে প্যান্থারটা চিড়ে ফালা করছে ওর শরীরটা। চট করে বন্দুকটা তুলে নিয়ে জানলা দিয়ে গুড়ি মারলো তোমাদের দাদা। ধড়াস করে মাটিতে পড়লো প্যান্থারটা, মরা। সেই দিনই প্রতিজ্ঞা করলেন তোমাদের দাদা জীবনে আর কোনো দিনই বন্দুক না নিয়ে জঙ্গলে যাবেন না। গল্প শুনে হাত পা ঠান্ডা হয়ে এসেছে মেরি আর লরার। কাঁপছে ছোট্ট বুক, যদিও জানে 2 হাতে দুজনকে জড়িয়ে ধরেছে বাবা, কোনো ভয়ই নেই। প্রতি রাতে গল্প শুরু করার আগে পরদিন শিকারের জন্য বুলেট বানায় বাবা। লরা আর মেরি তার হেল্পার। সীসার বাক্স, লম্বা হাতলওয়ালা চামচ আর বুলেট তৈরির মোল্ড নিয়ে আসে ওরা। তারপর বাবার দুপাশে বসে কাজ দেখে। প্রথমে চামচের মধ্যে শীষের টুকরো ফেলে আগুনে দিয়ে গলায় বাবা ওগুলোকে, তারপর সাবধানে ঢালে বুলেট মোল্ডে। 1 মিনিট অপেক্ষা করে মোল্ডটা খুললেই টুপ করে চকচকে একটা বুলেট পড়ে মেঝেতে। ওরা জানে এখন ওটা ছোঁয়া উচিত নয়, খুব গরম, কিন্তু মাঝে মাঝে লোভ সামলাতে না পেরে ছুঁয়ে ফেলে। গরম ছ্যাঁকা লেগে হাত পুড়ে গেলেও ওরা উচ্চবাচ্য করে না, কারণ বাবা ওদের পই পই করে নিষেধ করেছেন সদ্য তৈরি হওয়া বুলেট যেন না ছোঁয়। এখন আঙুল যদি পড়ে ওরা জানে দোষ ওদেরই। চট করে মুখে পড়ে ঠান্ডা করে ওটা। যথেষ্ট পরিমাণে বুলেট তৈরি হয়ে গেলে ছুরি দিয়ে ছেঁচে বুলেটের সামান্য জায়গাগুলো এবড়ো খেবড়ো সব সমান করে দেয় বাবা। তারপর ভরে রাখে একটা বাক্সকিনের তৈরি ব্যাগে। এবার বন্দুকটা ভালো মতো পরিষ্কার করে তেল দিয়ে ঝকঝকে করে তোলে বাবা। তারপর লরা আর মেরিকে বলে, এবার লোড করব বন্দুকটা, তোমরা দুজন খেয়াল রাখো তো কোথাও যেন ভুল না হয়ে যায় আমার। 2 বোন কড়া নজর রেখেও বাবার কোনো ভুল বের করতেই পারে না। লরা হাত থেকে গরুর শিঙে ভরা গান পাউডার দিয়ে ধাতুর তৈরি ঢাকনাটিতে ঢালে বাবা বারুদ, তারপর সেগুলো ঢালে নলের ভেতর। বন্দুকটা ঝাঁকিয়ে আবার নলে টোকা দিয়ে বারুদগুলোকে পাঠিয়ে দেয় একেবারে নিচে। আবার প্যাচ বাক্সটা গেল কই বললেই মেরি এগিয়ে দেয় ওটা। ছোট্ট একটা টিনের বাক্সে থরে থরে সাজানো আছে চর্বি মাখানো কাপড়ের টুকরো। একটা টুকরো বন্দুকের মুখে বসে তার ওপর একটা নতুন বুলেট রেখে র্যামরড দিয়ে ঠেলে ওগুলোকে একেবারে নিচে পাঠিয়ে দেয়। তারপর র্যামরড দিয়ে আরো ঠুকে ঠুকে শক্ত করে বসিয়ে দেয় বুলেট আর কাপড়টাকে বারুদের ওপর। তারপর ব্যারেলের নিচে র্যামরডটা আটকে পকেট থেকে বের করে ক্যাপসের বাক্স। হ্যামারটা টেনে উপরে তুলে পিনের নিচে একটা ক্যাপ বসিয়ে আস্তে করে সাবধানে নামিয়ে দেয় হ্যামার। হাত ফসকে হ্যামারটা জোরে নেমে এলেই বুম করে বেরিয়ে যাবে গুলি। বন্দুক লোড করা হয়ে গেলেই ওটাকে দরজার মাথার দেয়ালে ঝুলিয়ে রেখে দেয় বাবা। প্রয়োজনের মুহূর্তেই যেন সময়ে পাওয়া যায় ওটাকে। জঙ্গলে বেরোবার আগে 5টা ব্যাপারে নিশ্চিন্ত হয়ে নেয় বাবা সব সময়। বুলেট পাউচে যথেষ্ট বুলেট আছে কিনা, টিনের প্যাচ বাক্সে টুকরো কাপড় আর ক্যাপ বাক্সে ক্যাপ আছে কিনা, পাউডার হর্নে যথেষ্ট বারুদ আছে কিনা, আর বেল্টে ঝোলানো ছোট টুকরোটার সঙ্গে আছে কিনা। সর্বশেষ লোড করা বন্দুকটা কাঁধে ফেলে নিশ্চিন্তে নির্ভয়ে চলে যায় বাবা গহীন অরণ্যে। একটা গুলি করবার সঙ্গে সঙ্গে প্রথম কাজ হচ্ছে বন্দুক রিলোড করা। এটা কখনোই ভোলে না বাবা, নইলে হিংস্র কোনো জন্তুর সামনে পড়ে গেলে বিপদ হতে পারে। বন্দুকের পরিচর্যা শেষ হলে শুরু হয় গল্পের আসর। বাবা ওই গল্পটা বলো না, লরা আবদার ধরে। ওই যে জঙ্গলে গলার স্বর। না না বাবা ভুরু কুচকায়, আমার ছোটবেলার দুষ্টুমির কথা আর কতবার শুনবে? শুনবো আরেকবার প্লিজ বাবা, সমস্বরে অনুরোধ করে। কাজেই শুরু করতে হয় সেই গল্প। আমি যখন ছোট ছিলাম, এই ধরো মেডির সমান, প্রত্যেক দিন বিকেলে জঙ্গলে গিয়ে গরুগুলোকে তাড়িয়ে আনতে হতো আমাকে।
আমার বাবা বলে দিয়েছিল পথে যেন খেলতে লেগে না যাই, কারণ ভালুক, নেকড়ে আর প্যান্থারের ভয় তো আছেই। সন্ধ্যের আগেই গরু নিয়ে ফিরতে হবে আমাদের বাড়িতে। একদিন একটু আগেই রওনা হয়ে ভাবলাম আজ আর তাড়াহুড়ো করতে হবে না। দেখলাম গাছের ডালে ছুটে বেড়াচ্ছে কাঠবেড়ালি, খরগোশ খেলা করছে খোলা জায়গায়। আমিও খেলায় মেতে উঠলাম, যেন আমি বিরাট এক শিকারী, বুনো জানোয়ার আর ইন্ডিয়ানদের পেছনে এগোচ্ছি পা টিপে টিপে। তারপর যখন যুদ্ধ শুরু হলো, বীরের মতন লড়াই করলাম। হাজার হাজার ইন্ডিয়ান মারা পড়লো আমার হাতে। লাফ ঝাঁপ দিয়ে চারিদিকে তরোয়াল চালাচ্ছি। হঠাৎ খেয়াল হলো পাখিদের কিচিরমিচির বন্ধ হয়ে গেছে। আবছা দেখাচ্ছে রাস্তাটা, জঙ্গলে ঘন অন্ধকার। হায় হায়, এখন কি করি? এক্ষুনি ওগুলোকে খুঁজে না পেলে ঘোড়া বাড়িতে ফিরতে আঁধার হয়ে যাবে যে। কিন্তু কোথায় গরুরা? কান পেতে ওদের গলার ঘন্টা শোনার চেষ্টা করলাম, নাম ধরেও ডাকলাম, কিন্তু একটা গরুও এলো না। এদিকে ভয় লাগতে শুরু করেছে, অন্ধকারের ভয়, বুনো জন্তুর ভয়, কিন্তু তার চেয়েও বেশি ভয় পাচ্ছি গরু না নিয়ে ঘরে ফিরতে। দৌড়তে শুরু করলাম দিশে হারার মতন। চিৎকার করে ডাকছি ওদের, খুঁজছি এদিক ওদিক সেদিক। ক্রমে আরো ঘনিয়ে আসছে আঁধার। দুর্ভেদ্য মনে হচ্ছে জঙ্গলটা, ঝোপঝাড় গাছ সব অন্যরকম দেখাচ্ছে। কোথাও খুঁজে পেলাম না গরুগুলোকে। পাহাড়ে উঠে ডাকলাম, অন্ধকার খাদে নেমে ডাকলাম, থেমে দাঁড়িয়ে কানও পাতলাম, কিন্তু পাতার মর্মর ছাড়া আর কোনোই সারা শব্দ নেই। হঠাৎ জোর ফোঁস শব্দ আওয়াজ পেয়ে মনে হলো নিশ্চয়ই কোনো প্যান্থার এসে দাঁড়িয়েছে অন্ধকারে। পর মুহূর্তেই বুঝলাম ওটা আমার নিজেরই শ্বাস প্রশ্বাসের শব্দ। আমি হাঁপাচ্ছি, পা দুটো ছড়ে গেছে ঝোপঝাড়ের চোখা ডাল লেগে, কিন্তু থামলাম না। দৌড়চ্ছি আর গলা ফেটিয়ে চেঁচাচ্ছি, সুকি সুকি। ঠিক মাথার ওপর থেকে কে যেন জিজ্ঞাসা করলো, হু। মুহূর্তে খাড়া হয়ে গেল আমার মাথার সব চুল। বিরক্ত কণ্ঠে উপর থেকে প্রশ্ন এলো, হু হু। আহ, কি দৌড়ি যে দিলাম! গরুর চিন্তা দূর হয়ে গেছে মাথা থেকে তখন। কোনো মতে জঙ্গল থেকে বেরিয়ে বাড়ি পৌঁছতে পারলে তখন বাঁচি। প্রাণ হাতে নিয়ে ছুটছি তো না, যেন উড়ে চলেছি। কিন্তু সেই অশরীরী কণ্ঠস্বরটা আসছে পেছন পেছন থেকেই প্রশ্ন করছে, হু। দম বন্ধ করে ছুটছি, মনে হলো কেউ যেন পা ধরে টান দিল। হুড়মুড় করে পড়ে গেলাম মাটিতে, কিন্তু এক গড়ান দিয়ে উঠে পড়লাম আবার। এমন জোরে ছুটলাম যে নেকড়ে বাঘও সেদিন পারতো না কিন্তু আমার সাথে। শেষ পর্যন্ত জঙ্গল থেকে বেরিয়ে পৌঁছে গেলাম গোলাবাড়ির সামনে। দেখি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবকটা গরু গেট খোলবার অপেক্ষায়। ওদের ভেতরে ঢুকিয়ে এক ছুটে বাড়ি চলে এলাম। আমার বাবা চোখ তুলে তাকালো, বলল, এই যে ভদ্রলোক, এত দেরি হলো কেন? খেলা করছিলে? নিজের পায়ের দিকে নেমে গেছে দৃষ্টি। দেখলাম এক পায়ের বুড়ো আঙুলের আস্ত নখটাই গায়েব। এতই ভয় পেয়েছিলাম যে এতক্ষণ পর্যন্ত একটু ব্যথাও লাগেনি। এই গল্পটার এই পর্যন্ত এসেই থেমে যায় বাবা সব সময়, যতক্ষণ না অস্থির হয়ে লরা বলে ওঠে, কি হলো তারপরে বাবা? থামলে কেন বলো না? ও হ্যাঁ, বাবা শুরু করলো আবার। তারপর তোমাদের দাদা আঙিনার গাছ থেকে একটা ডাল কেটে আনলো, এনে আচ্ছা মতন পিট্টি দিল তোমাদের বাবাকে, যেন আর কোনো দিন তার নির্দেশ ভুলে না যায় সেই জন্য। ছি, লজ্জা হওয়া উচিত। 9 বছরের বুড়ো ধাড়ির কথা মনে থাকে না? তোমাকে যখন যা করতে বলা হয় তার উপযুক্ত কারণ থাকে, বুঝলে? কথা মতো চললে বিপদে পড়বে না ভবিষ্যতে, বুঝেছো? হ্যাঁ বললে তুমি, লরা বলে উঠলো। তারপর কি বললো দাদা? বললো আমার কথা শুনলে রাত পর্যন্ত জঙ্গলে থাকতে না, আর তাহলে এমন ভয়ও পেতে হতো না সাধারণ এক কাল পেঁচার ডাক শুনে। ক্রিসমাসে লরাদের বাড়িতে বেড়াতে এলো আঙ্কেল পিটার আর আন্ট এলাইজা, 3 ছেলে মেয়ে, পিটার, অ্যালিস আর এলাকে নিয়ে। সারাদিন মনের আনন্দে খেলল ওরা 5 জন। বড়রা নানান গল্প করলো সুখ দুঃখের। সব বাচ্চাই বড়দিনের উপহার পেল সকালে ঘুম থেকে উঠে। সবাই খুশি, কিন্তু লরার আনন্দের কোনো সীমা নেই। সুন্দর একটা কাপড়ের পুতুল পেয়েছে ও। পেন্সিল দিয়ে আঁকা ভুরুর নিচে এক জোড়া কালো বোতামের চোখ, গায়ে আর ঠোঁটে লাল রং, মাথায় কালো সুতোর কোকড়ানো চুল। এত সুন্দর পুতুল পেয়ে প্রথমে জবান বন্ধই হয়ে গেল ওর।
কোলে নিয়ে হাঁ করে চেয়ে থাকলো ওটার দিকে অনেকক্ষণ। তারপর ভাষা ফিরে পেয়েই ওটার নাম রেখে দিল শার্লট। দিন যায়, একদিন দুদিন করে বয়স বাড়ে লরার। হঠাৎ একদিন জানা গেল 5 পূর্ণ হয়ে 6 বছরে পা দিয়েছে ও। জন্মদিনে বাবা ওকে কাঠের একটা ছেলে পুতুল বানিয়ে দিল। মা দিল 5টা ছোট ছোট কেক, আর শার্লটের জন্য নতুন জামা বাড়িয়ে দিল বড় বোন মেরি। কি মজা! দিনগুলো যেন হাওয়ায় ভেসে উড়ে যাচ্ছে লরার। দেখতে দেখতে এসে গেল বসন্তকাল। জমাট তুষার গলে যাচ্ছে। বাবা বলল, গোটা শীতে শিকার করা সমস্ত পশুর চামড়া এখনই শহরে নিয়ে গিয়ে বেচে আসা দরকার, না হলে পরে আর ভালো দাম পাওয়া যাবে না। এক সন্ধ্যায় মস্ত এক বোচকা বেঁধে ফেললো বাবা। এতই বেশি চামড়া হয়েছে এবার যে শক্ত করে বাঁধবার পরও দেখা গেল ওটা বাবার সমান লম্বা হয়ে গেছে। পরদিন খুব ভোরে উঠে বোচকাটা কাঁধে নিয়ে শহরের উদ্দেশ্যে হাঁটা ধরল বাবা। ওজন এত বেশি হয়ে গেছে যে সঙ্গে বন্দুকটাও নেওয়া গেল না। মাকে দুশ্চিন্তা করতে দেখে বাবা বোঝালো, এত ভোরে রওনা দিচ্ছি, খুব জোরে হাঁটতে পারলে সন্ধ্যার আগেই ফিরে আসা যাবে। সবচেয়ে কাছের শহরটাও অনেক দূরে। লরা বা মেরি কোনো দিনই শহর দেখেনি। পাশাপাশি দাঁড়ানো দুটো বাড়িও দেখেনি ওরা আজ পর্যন্ত। শুধু শুনেছে শহরে অনেক বাড়ি আছে, স্টোর ভর্তি নানা রকম মিষ্টি আর সুন্দর সুন্দর কাপড় আছে। আরও আছে বাদুর, বুলেট, লবণ আর সাদা চিনি। ওরা জানে এই সব বন্য জন্তুর ছাল আর পশমের বদলে প্রয়োজনীয় জিনিস ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে আসবে বাবা ওদের জন্য। তাই গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ওরা বেলা পড়ে আসতেই। সূর্য ডুবে গেল, আঁধার হয়ে আসছে জঙ্গলের ভেতর, কিন্তু এলো না বাবা। মা রাতের খাবার তৈরি করে টেবিল সাজালো, কিন্তু এলো না বাবা। গলা ঘরের কাজগুলো সারবার সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু তাও এলো না বাবা। মা বলল দুধ দোয়াতে যাবে, ইচ্ছে করলে লরা বাতি ধরার জন্য সঙ্গে যেতে পারে। কোট গায়ে চড়ালো লরা, বোতাম লাগিয়ে দিল মা। গত ক্রিসমাসে পাওয়া লাল দাস্তানাটা পরে নিল ও হাতে। লণ্ঠনের ভিতর মোমবাতিটা জেনে নিল মা। মায়ের কাজে সাহায্য করতে যাচ্ছে বলে গর্ব হলো লরার। লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ল সে মায়ের পিছু পিছু। জঙ্গলটা আঁধার, কিন্তু এদিকটায় অতটা অন্ধকার নেই। আবছা আলোয় দেখা যাচ্ছে পথ। কয়েকটা তারা ফুটেছে আকাশে। গোলাবাড়ির গেটের কাছে সুকিকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো লরা। মাও অবাক হয়েছে। সুকির তো এই সময় ঘরের বাইরে থাকবার কথা নয়। যাই হোক, হয়তো গরম এসে গেছে বলে ওর স্টলের দরজাটা খুলে রেখে গেছে বাবা। সেজন্যই হয়তো বেরিয়ে গেছে গেটের কাছে, তাই দাঁড়িয়ে আছে। গেটটা ঠেলা দিয়ে খুলবার চেষ্টা করলো মা, কিন্তু সুকি দাঁড়িয়ে আছে বলে পুরোপুরি খোলা যাচ্ছে না। সুকি, সরে যা। হাত বাড়িয়ে সুকির কাঁধে চাপড় দিল মা। ঠিক সেই সময় লণ্ঠনের আলোয় লরা দেখলো খয়েরি রঙের সুকির গায়ে লম্বা লম্বা কালো পশম দেখা যাচ্ছে। জলজল করছে ছোট ছোট দুটো চোখ, অথচ সুকির চোখ বড় বড় আর শান্ত। মা বলল, লরা, ঘরের দিকে ফিরে চলো। সঙ্গে সঙ্গেই পিছন ফিরে হাঁটতে শুরু করলো লরা। মা আসছে ওর পেছন পেছন। কিছু দূর এসেই লণ্ঠন সহ ওকে কোলে তুলে নিয়ে দৌড় দিল মা। এক দৌড়ে ঘরে ঢুকে দরম করে লাগিয়ে দিল দরজাটা। এবার লরা জিজ্ঞেস করলো, মা, ভাল্লুক ছিল না ওটা? হ্যাঁ, বলল মা, মস্ত এক ভালুক। মাকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে উঠল লরা। মা, সুকিকে খেয়ে ফেলবে ওটা? না না, বলল মা, কোলা ঘরে নিরাপদে আছে ও। ভেবে দেখো, অত শক্ত দেয়াল আর দরজা ভেঙে ভেতরে ঢোকা ও কোনো ভাল্লুকের পক্ষে সম্ভব? তাই না? ঢুকতেই পারবে না, খাবে কি করে? আমাদেরকেও তো খেতে পারতো, তাই না মা? হয়তো পারতো, কিন্তু কই খেয়েছে? ওর পিঠে চাপড়ে দিলে। কি বলো লক্ষ্মী মেয়ে? কোনো প্রশ্ন না করে যা বলছি তাই করেছো তুমি। লরা, চট করে ঘুরেছো আর হাঁটা ধরেছো। লরা লক্ষ্য করলো কাঁপছে মা, তারই মধ্যে হাসলো একটু। একটা ভাল্লুকের গায়ে চাপড় দিয়েছি, ভাবো একবার। বাবা এলো না। লরা আর মেরি সাপার খেয়ে জামা টামা খুলে প্রার্থনা সেরে শুয়ে পড়ল। মাই শুধু জেগে বসে আছে। বাতির ধারে বাবার একটা শার্টে তালি দিচ্ছে। বাবাকে ছাড়া গোটা বাড়িটা কেমন ঠান্ডা, চুপচাপ আর অদ্ভুত লাগছে। বাতাস বইছে, বিগুড়ছে, কান পাতলেই শুনছে লরা। কে জানে কোথায় আছে বাবা? কেমন যেন ভয় ভয় একটা ভাব বাড়ির চারপাশে। সেলাই শেষ করে
শার্টটা ভাঁজ করলো মা, হাত দিয়ে চেপে মসৃণ করলো। তারপর দরজার কাছে গিয়ে ল্যাচ স্ক্রিলটা গর্ত দিয়ে টেনে ভেতরে নিয়ে এলো। বাইরে থেকে কেউ আর এখন দরজা খুলতেই পারবে না, যতক্ষণ না ভেতর থেকে কেউ হুড়কো না তোলে। এবার ঘুমন্ত ক্যারিকে কোলে তুলে রকিং চেয়ারে গিয়ে বসলো মা। লরা আর মেরি জেগে আছে টের পেয়ে বলল, ঘুমিয়ে পড়ো, সব ঠিক আছে, কাল সকালে আসবে বাবা। মায়ের সঙ্গে লরা আর মেরিও জেগে থাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। ঘুমে ঢলে পড়লো এক সময়। সকালে উঠে দেখলো রাতেই কখন যেন ফিরে এসেছে বাবা। ওদের জন্য মিষ্টি তো এনেছেই, দুজনের জন্য দুটো ক্যালিকো এনেছে, জামা তৈরি হবে ওগুলো দিয়ে। মায়ের জন্য সুন্দর কাপড় নিয়ে এসছে বাবা। সবাই খুশি, ভালো দাম পাওয়া গেছে পশুর চামড়ার। সবাই খুশি বাবা ফিরে এসেছে বলে। সকালে উঠে ভালুকের পায়ের ছাপ দেখলো সবাই। গোলাঘরের দেয়ালে ওর নখের দাগও দেখা গেল। ঢুকতে পারেনি। ঘোড়াগুলো আর সুকি নিরাপদেই ছিল। রাতের সাপার খেয়ে লরা আর মেরিকে দুই হাঁটুতে বসিয়ে বাবা বলল, নতুন একটা গল্প আছে, ওরা যদি শুনতে চায় তাহলে বলা যেতে পারে। খুশিতে হই হই করে উঠলো ওরা। মাও কান খাড়া করলো শুনবে বলে। গতকাল শহরের দিকে রওনা হয়ে দেখি নরম তুষারের ওপর দিয়ে হাঁটতে খুব অসুবিধে হচ্ছে, এগোনোই যাচ্ছে না। অনেক বেশি সময় লেগে গেল আমার শহরে পৌঁছতে। ততক্ষণে আরো অনেক লোক তাদের পশমের গাছরি নিয়ে পৌঁছে গেছে। ওদের সঙ্গে দরদামে ব্যস্ত স্টোর কিপার, তাই ওখানে অপেক্ষা করতে হলো অনেকক্ষণ। তারপর দরদামে কেটে গেল আরো অনেক সময়। সব শেষে আমি যা যা কিনবো সেসব জিনিস পছন্দ করা, এসব করতে করতেই সন্দেহ হয়ে এলো প্রায়। খুব জোরে হাঁটতে শুরু করলাম, কিন্তু একে কাদাটে হয়ে রয়েছে তুষার, তার উপর সারাদিনের ধকলে ক্লান্ত হয়ে পড়েছি। কিছু পথ আসতে না আসতেই রাত হয়ে গেল। ভাবো একবার, বিগ উডসের গভীর জঙ্গলে অন্ধকারে হাঁটছি আমি একা, সাথে আবার বন্দুক নেই। যত জোরে পা চালানো যায় হাঁটছি, কিন্তু 6 মাইল হাঁটতে হবে আরো। বন্দুকটার জন্যে বড় আফসোস হলো, কারণ সকালে শহরের দিকে যাওয়ার সময় তুষারের ওপর ভালুকের পায়ের ছাপ দেখেই বুঝতে পেরেছি শীতের ডেরা ছেড়ে বেশ কিছু ভালুক বেরিয়ে পড়েছে খিদের জ্বালায়। এখন ওদের একটা সামনে পড়লে মহা বিপদ হবে। আরো জোরে হাঁটার চেষ্টা করছি। খোলা জায়গা, তারার আলোয় আবছা দেখা যায়, কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার সময় একেবারে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছুই দেখা যায় না। হাঁটছি কিন্তু চোখ কান সজাগ, যেন অসতর্ক অবস্থায় ক্ষুধার্ত ভাল্লুকের সামনে না পড়ে যাই। ভাবতে ভাবতেই পড়ে গেলাম একটা ভাল্লুকের সামনে। জঙ্গল থেকে একটা ফাঁকা জায়গা পেরিয়েই দেখলাম সামনে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে মস্ত এক ভালুক। পিছনে দুপাশে দাঁড়িয়ে সোজা তাকিয়ে আছে আমার দিকে। তারার আলোয় জল জ্বলে দুটো চোখ দেখলাম। শুয়োরের মতন লম্বা নাক মুখ দেখলাম। এক হাতে থাবাও দেখলাম পরিষ্কার। থমকে দাঁড়ালাম। অনুভব করলাম সরসর করে দাঁড়িয়ে যাচ্ছে আমার মাথার চুল। ভালুকটা কিন্তু এগিয়ে এলো না, চুপচাপ দাঁড়িয়ে দেখছে আমাকে। বুঝতে পারলাম এক পাশ দিয়ে ঘুরে এগোবার চেষ্টা করে লাভ নেই, ও তখন জঙ্গলে আমার পিছু নেবে। আমার চেয়ে অনেক ভালো দেখতে পাবে ও জঙ্গলের ভেতর। অন্ধকারে একটা ক্ষুধার্ত ভাল্লুকের সঙ্গে লাগতে যাওয়া নেহাতি বোকামির হবে। ইস, ভাবছি বন্দুকটা যদি থাকতো সাথে। বাড়ি ফিরতে হলে ভাল্লুকটাকে ডিঙিয়ে যেতে হবে আমাকে। ভাবলাম যদি ওটাকে ভয় দেখাতে পারি, ও হয়তো পথ ছেড়ে সরে দাঁড়াতে পারে। লম্বা করে দম নিয়ে প্রচন্ড জোরে চেঁচিয়ে উঠে দৌড় দিলাম ওর দিকে। দুপাশে দুহাত নাড়ছি, সরল না ওটা। আমিও চট করে থেমে গেলাম। বেশি কাছে গিয়ে মরবো নাকি? আবার হুঙ্কার ছেড়ে হাত পা ছুড়ে ছুড়ে করলাম। তারপরও দেখলাম চুপচাপ দাঁড়িয়ে থাকলো, ব্যাটা নড়লও না একদম। এই অবস্থায় পালাবার কথা ভাবলাম না। এক হাত থেকে পালিয়ে যদি আরো অন্য কোনো ভাল্লুকের হাতে পড়বো, তার কোনো ঠিক নেই। তার চেয়ে এটাকে মোকাবিলা করতে পারলে হয়তো অন্যগুলোকেও সামাল দিতে পারবো। তাছাড়া পালাবো কেন? তোমাদের মা আর তোমরা অপেক্ষা করছো না আমার জন্য? এদিক ওদিক খুঁজে একটা মোটা সোটা শক্ত ডাল পেয়ে গেলাম। তুষারের ভারে ভেঙে পড়েছে গাছ থেকে। দু হাতে ওটা মাথার উপর তুলে প্রচন্ড হাঁক ছেড়ে ছুটে গেলাম ভালুকটার দিকে। কাছে গিয়েই ধাই করে গায়ের জোরে মেরে দিলাম ওর চাঁদি লক্ষ্য করে। ও মা, চুপচাপ দাঁড়িয়ে থাকলে ওটা। কোথায় ভাল্লুক? দেখলাম ওটা কালো একটা বড় গাছের গুড়ি। যাওয়ার সময় ওটার পাশ দিয়ে গিয়েছি সকালে।
মনের মধ্যে ভালুকের ভয়, তাই অন্ধকারে ওটাকে ভালুক মনে করে লাফ ঝাঁপ দিলাম এতক্ষণ। আসলে ভালুকই ছিল না ওটা? জিজ্ঞাসা করলো মেরি। না মেরি, এতক্ষণ একটা গাছের গুড়িকেই ভয় দেখাচ্ছিলাম। আমাদেরটা কিন্তু সত্যিকারেরই ভালুক ছিল, বলল লরা। তবে ওকে সুকি মনে করে একটুও ভয় পাইনি আমরা। কিছু না বলে ওকে বুকের মধ্যে আরেকটু চেপে ধরলো বাবা। বাবা রে, মাকে আর আমাকে ধরে খেয়ে ফেলতো ভালুকটা। মা ওর গায়ে চাপড় দিতেও কিচ্ছু করেনি ও। কেন বাবা, ও আক্রমণ করলো না কেন? আমার ধারণা ভ্যাবাচাকা খেয়ে গেছিল ভালুকটা, বলল বাবা। লণ্ঠনের আলো দেখেও ভয় পেয়েছিল হয়তো। তোমার মা যখন ওর গায়ে থাবড়া দিয়েছে, ও বুঝে নিয়েছে মোটেও ভয় পাচ্ছে না ওকে দেখে, তোমার মা। তবে তুমিও খুব সাহসের কাজ করেছো বাবা, বলল লরা। ওটা পোড়ো গাছের গুড়ি না হয়ে সত্যিকারেরও ভালুক হতে পারত। তুমি তো ভালুক মনে করেই ওর মাথায় মেরেছিলে, তাই না? লরা আবার বলল। হ্যাঁ লরা, বলল বাবা, না মেরে উপায় ছিল না, আমাকে তো ফিরতেই হতো তোমাদের কাছে। অনেক রাত হয়ে গেছে বলে ওদের বিছানায় পাঠিয়ে দিল এবার মা। নিজে সেলাই নিয়ে বসলো পাশে, আর বাবা বসলো চুলোর ধারে, জুতো জড়ায় চর্বি মাখাবে বলে। গুনগুন করে গান গাইছে বাবা। পাখিরা গাইছিল সকালে সেদিন, আইভির ফুলগুলো ফুটছে তখন, পাহাড় পেরিয়ে ভোর আসছিল সবে, শুইয়ে দিলাম ওকে কবরে যখন। গান শুনতে শুনতে লরার দু চোখ ভেঙে এলো ঘুমে। শেষ হলো লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের বিখ্যাত লিটল হাউস সিরিজের প্রথম গল্পের প্রথম পর্ব, লিটল হাউস ইন আ বিগ উডসের প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী পর্বটি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অবশ্যই গল্প শুনতে রাখবেন। ততক্ষণ টাটা।